ঝিনুকের বিয়েতে এসেই নিজের মনের কথা ঝিনুককে জানাচ্ছে রণ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় কমলা আজ খুব খুশি, কারণ তার মেয়ের বিয়েতে সবাই এসেছে। এর মাঝখানেই গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। ঝিনুককে সবাই মিলে গায়ে হলুদ দেবে বলে ঠিক করে। একে একে সবাই যখন যায় তারপরেই চলে যায় পল্লবী। এরপর পল্লবী যখন ঝিনুকের গায়ে হলুদ মাখাতে যাবে, ঠিক সেই মুহূর্তেই তখনই চলে আসে প্রীতির বৌদি আর বলে, এটা তুমি কি করছো পল্লবী? তখনই পল্লবী থেমে যায় আর বলে, কেন, আমি কি করলাম? প্রীতির বৌদি বলে, তোমার তো সিঁথিতে সিঁদুর পরার সৌভাগ্যটুকু হয়নি। ঝিনুক একটা নতুন জীবন শুরু করতে যাচ্ছে, আর তুমি কি না সেই জীবনে এরকমভাবে ঢুকে পড়ছো? জানো না তোমার মতন মেয়েদের ছায়া এরকম ভালো শুভ কাজে পড়তে নেই? আর এইসব আহ্বাও কথা শোনার পরে পল্লবীর মনটা খুবই খারাপ হয়ে যায়। পল্লবী তো গায়ে হলুদের আসর ছেড়ে বেরিয়ে যাচ্ছিল। তখনই ঝিনুক বলে, দিদি, তুই যদি আমার গায়ে হলুদ না দিস তাহলে কিন্তু আমি কোনোভাবেই এই অনুষ্ঠানটা কমপ্লিট হতে দেব না। তখনই পল্লবী ফিরে আসে আর ঝিনুকের মুখে হলুদ মাখিয়ে দেয়। তখন হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। এর মাঝখানেই প্রীতি তখন পল্লবীকে বলে, পল্লবীদি, তুমি আমার বৌদির কথা শুনে কিছু মনে করো না, বুঝতে পারছো তো আমি ঠিক কি বলতে চাইছি? পল্লবী বলে, না না প্রীতি, আমি কিছু মনে করিনি। এর মাঝখানে আদিও খুব সুন্দর একটা পাঞ্জাবি পরে হলুদের অনুষ্ঠানে হাজির হয়ে গেছে, আর পল্লবী তখন আদিকে দেখতে থাকে। এরপর প্রীতি বলে, বাহ ভাই, আজকে তো তোকে দেখতে দারুণ লাগছে। খুব শিগগিরই একটা ভালো মেয়ে খুঁজে তোর বিয়েটা আমি দিয়ে দেব। কিন্তু আদি তো জানেই যে সে কাকে বিয়ে করবে, আর সে অন্য কেউ নয়, সে হলো পল্লবী, প্রীতির নিজের মেজ ননদ। ঠিক সেই মুহূর্তেই পল্লবীকে প্রীতি জিজ্ঞেস করে, আচ্ছা পল্লবীদি, আমার ভাইটাকে কত সুন্দর লাগছে, একটু বলে দাও তো। পল্লবী আর কিছু বলতে পারে না। এর মাঝখানে শান্তনুকে দেখে আদি ছুটে যায় আর বলে, কেমন আছো? রীতিমতো শান্তনু থমকে যায়, আশেপাশে দেখতে থাকে আর বলে, তুমি কি আমায় কথাটা বললে? আদি বলে, আরে হ্যাঁ বাবা, তোমাকেই বলেছি। দেখো, অতীতে আমাদের একটা ভুল বোঝাবুঝি ছিল, রাগারাগি ছিল, এই সব কিছু ভুলে আজকে আমি তোমাকে কাছে টেনে নিচ্ছি, এসো জড়িয়ে ধরি। এরপর শান্তনুর সাথে কোলাকুলি করে নিজেদের যত রাগ অভিমান আছে সব কিছুই মিটিয়ে নেয় আর বলে, আজকে থেকে সম্পর্ক একদম নর্মাল হয়ে গেল। এসব দেখে তো প্রীতির চোখে জল চলে আসে আর বলে, ভাই, তুই যে এইভাবে সবটা সহজ করে দিবি এ তো আমি কল্পনাই করতে পারিনি। আদি বুঝতে পারে কেন সে এই কাজগুলো করছে। এদিকে সবার মাঝখানে রীতিমতো আদি খুব ভালোভাবে মিশে গেছে। প্রীতি তখন বলে, এই যে মা, এ হলো আমার ভাই আদি। তখনই কমলা বলে, আরে প্রীতি, তুমি জানো না তোমার ভাইয়ের সাথে আমার অনেকদিন আগে থেকেই চেনা পরিচিতি রয়েছে। আমি তো ওকে নিজের বন্ধু বলতাম। তুমি হয়তো বাড়িতে ছিলে না সেই সময়, ও তো আমাদের বাড়িতে এসে এক কাপ চাও খেয়ে গিয়েছিল। কি আদি, বলো কিছু? আদি তখন বলে, হ্যাঁ রে দিদি, তখন আমি জানতামই না যে ওটা তো শ্বশুর বাড়ি। এরপর আদিকে সবার সামনে মিশে যেতে দেখে প্রলয়বাবুরা নিজেই অবাক হয়ে যায় আর বলে, কি ব্যাপার বলো তো, তুমি আমাদের সাথে আসলে না, একা একা আসলে? আদি বলে, আসলে বাবা, রাজনীতির জন্য কত কিছু করতে হয় সেটা তো তোমাকে দেখেই বুঝে গেছি, তাই বুঝতেই তো পারছো, শেষে রাগ অভিমান ভুলে চলেই এলাম এখানে। তখনই প্রলয়বাবু বলে, যাক, এসেছো যখন খুব ভালো করেছো, আর কোনো অসুবিধা নেই। এর মাঝখানেই রণও বাড়ি থেকে বেরিয়ে গেছে, কারণ সে আজকে ঝিনুককে মনের কথাটা বলবে। ঝিনুকের বিয়ের দিনই ঝিনুককে মনের কথা বলবে রণ, আর সেই জন্য সাহস নিয়ে চলে এসেছে। এর মাঝখানেই ঝিনুককে সাজানোর প্রস্তুতি চলতে থাকে। আর অন্যদিকে রণর যে মাসিমণি, সেও রণর বন্ধুদেরকে নিয়ে রওনা দেয় রণকে যেভাবেই হোক এখান থেকে ফিরিয়ে নিয়ে যাবে বলে। এর মাঝখানেই সানি অর্থাৎ মিঠির পিসেমশাই রমেশবাবুর সাথে ফোন করে একটা ডিল করে নিয়েছে। সে আসছে মন্ত্রী প্রলয়বাবুর সাথে একটা মিটিং ফিক্সড করতে, যাতে তার বিজনেসটা গ্রো করতে পারে। এর মাঝখানে আদি সবার সাথে এতটাই খুশিতে কথা বলতে থাকে যে আদির বৌদির সন্দেহ ক্রমশ বাড়তে থাকে আর বলে, যে ছেলেটা আজ সকাল পর্যন্ত এত রাগারাগি করছিল, এত বেশি বাড়াবাড়ি করছিল, সে এত সহজে মিশে গেল, কেন জানি ব্যাপারটা মোটেও সুবিধের লাগছে না। মনে হচ্ছে এখানেও কোনো একটা গল্প আছে, কিন্তু সেটা কি আমাদেরকে খুঁজে বার করতে হবে। এর মাঝখানে সম্রাটকে বর বেশে রেডি করে দেওয়া হয়েছে। কমলা আদির সাথে সম্রাটের পরিচয় করিয়ে দেয়।
সম্রাট তখন বলে, তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি। বিয়ে বাড়িটাতে কিন্তু অনেক দায়িত্ব তোমার, সব কিছু কিন্তু ঠিক রাখতে হবে। আদি বলে, একদম চিন্তা করবেন না, আমি তো আছি, আমি সব দায়িত্ব ভালোভাবে সামলে নেব। সম্রাটের তো কেউ নেই, তাই সম্রাটের দায়িত্ব প্রলয়বাবুদের ফ্যামিলির উপরেই দিয়েছে কমলা। এর মাঝখানে ঝিনুককে খুব সুন্দর করে সাজানো হয়ে গেছে, যা দেখার পরে সবাই রীতিমতো বলে, আজকে সম্রাটদা দেখলে চোখ সরাতে পারবে না। ঝিনুক তখন বলে, দূর, তোমরা যে কি বলো না, পারোও বটে। এর মাঝখানেই সেই বিয়ে বাড়িতেই মিঠির পিসি সুপর্ণা আর সানি চলে এসেছে। কথা বলতে থাকে প্রলয়বাবুর সাথে, আর বলে যে সেই সাগর বাবুর মেয়ে এখন কোথায় রয়েছে। সুপর্ণা বলে, আমার দা ভাইয়ের মেয়ে এখন ওই পল্লবীর কাছে রয়েছে, ওই ওকে নিয়ে নিয়েছে আমাদের থেকে। সেই দিনকার সেই অ্যাক্সিডেন্টটা যদি না হতো তাহলে আমার দাদাভাই এখনো বেঁচে থাকতো। আর যেই অ্যাক্সিডেন্টের কথা বলেছে, সেই অ্যাক্সিডেন্টের কথা শুনেই প্রলয়বাবু ভয় পেয়ে যায়, কারণ সেই অ্যাক্সিডেন্টটা অ্যাকচুয়ালি ঘটিয়ে দিয়েছিল আদি। আর সেই আদি এখন রয়েছে বিয়ে বাড়িতেই, আর এই আদি এখন ভালোবেসে ফেলেছে পল্লবীকে। পুরো কেসটাই কিন্তু প্রলয়বাবু এখন সামলানোর চেষ্টা করে। এর মাঝখানে রণ জিজ্ঞেস করে সবাইকে যে কনেকে কোথায় রাখা হয়েছে। সেই দিকেই যাচ্ছে রণ, যাতে নিজের মনের কথাটা অন্তত বিয়ের আগে ঝিনুককে বলে দেওয়া যায়। যদি ঝিনুককে না বলতে পারে রণ, তাহলে নাকি রণর ভালো হবে না, ভালো লাগবে না। মনের কথা আজকের দিনেই জানাবে বলে ঠিক করে ঝিনুককে। এদিকে সেই বিয়ে বাড়িতেই তো আবার উপস্থিত হয়েছে রণর মাসিমণি। রণর মাসিমণি যে কমলা আন্টির বৌদি হয় সেটা এখনো পর্যন্ত কেউ জানে না। এরপরেই ঝিনুককে সামনাসামনি পেয়ে নিজের মনের কথা খুলে বলে রণ, যা শুনে ঝিনুক একেবারে চমকে যায়।